হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের আমাদের যে টপিক চলছে স্থির তড়িৎ, সেই স্থির তড়িতের শেষ অধ্যায় অর্থাৎ ধারক ও ধারকত্বের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা ধারক ও ধারকত্ব বিষয়ে যে সমস্যাগুলো পেয়েছিলাম তাতে আমরা দেখেছি যে ধারকের আধান, ধারকত্ব, ধারকের বিভব, ধারকের দুটো প্লেটের মধ্যে আকর্ষণ বিকর্ষণ, ধারকের মধ্যে তড়িৎ স্থিতিশক্তি, এরকম বহু বিষয় রয়েছে যেগুলো আমাদের আলোচনা করতে হয়। শুধু তাই নয়, আমরা আমরা বলেছিলাম, আগে আলোচনা করেছি যে আমরা যখন কোনো ইউনিট পড়ব সেই ইউনিট থেকে আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্ন একসঙ্গে উত্তর করা। এই কারণে আমরা আমাদের কাছে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা একটা ইউনিট শেষ করার পরে করে ফেলব। এইটা সকলের, সমস্ত স্টুডেন্টের এটা নজর দিতে হবে যে আমি একটা থিওরি করার পর সঙ্গে সঙ্গে সেই থিওরি থেকে একটা প্রবলেম পাচ্ছি, সেটা বড় কথা নয়। যদি আমি অনেকগুলো থিওরি অর্থাৎ একটা ইউনিট থেকে অনেক কিছু সমস্ত রকম থিওরি জানার পর যখন আমি সলভ করতে চাই কোনো সমস্যা বা কোনো প্রশ্নের উত্তর করতে চাই, তখন আমাদের কিন্তু একটু বেশি টাফ লাগে। সেটা যাতে না লাগে তার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা একটা ইউনিট করার পরে সেই ইউনিট থেকে কোথায় কোন কোন প্রশ্ন আসে বা কী প্রশ্ন আসে প্রথমে আমাদেরকে বের করতে হবে। তারপরে আমাদেরকে দেখতে হবে যে ওই প্রশ্নগুলোর উত্তর করা যায় কিভাবে, ওর ফর্মুলাগুলো মনে করতে হবে, মুখস্থ রাখতে হবে এবং যথাযথ অ্যাপ্লিকেশান করতে হবে। আজকের আমরা কয়েকটা প্রশ্ন, 5টা কি 6টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব স্থির তড়িতের উপরে। স্থির তড়িৎ, ধারক, ধারকত্ব সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি একটা কোশ্চেন আনবো, সেই কোশ্চেনটা ধারক সম্পর্কে। এইদিকে আমি কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন 1। কোন ধারকে আধান 2 কুলম্ব বৃদ্ধি পেলে যদি ধারকটির শক্তি, শক্তি মানে এখানে কি শক্তি? স্থিতিশক্তি। ধারকটির শক্তি 21% বৃদ্ধি পায়, তবে ধারকটির প্রাথমিক আধান কত? আমরা বুঝতে পারছি যে এখানে শক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি। আমাদেরকে এই প্রশ্নটা পাওয়ার পর কি কি মনে করতে হবে, আমাদের ফর্মুলাগুলো মনে করে ফেলতে হবে। ফার্স্ট, স্থিতিশক্তি, এই যে শক্তি বলেছি, স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে Q²/2C। স্থিতিশক্তির ফর্মুলা অনেকগুলো তোমাদের জানা আছে, হাফ CV², হাফ Q×V, এই সমস্তগুলো সব জানা আছে। কিন্তু তুমি বলবে যে আমি এই যে ফর্মুলাটা এখানে লাগবে সেটা বুঝবো কি করে? দেখো, এখানে আধানের ব্যাপার দেওয়া আছে। আধান, এই ফর্মুলাটায় আধান নেই, এই ফর্মুলাটায় আধানের রাশি আছে, কিন্তু আধানের সঙ্গে সঙ্গে বিভব আছে। অর্থাৎ আধান এবং বিভব এখানে দুটোই চেঞ্জ হয়। অর্থাৎ এখানে যদি আমি এই ফর্মুলা ব্যবহার করি সেক্ষেত্রে বিভবের মান চেঞ্জ হয়ে যাবে, দুটো চলরাশি থাকলে তাকে রিলেট করা কঠিন হয়ে যাবে। এই কারণে আমরা চাইব যে এই ফর্মুলাটা ব্যবহার করতে, কারণ এখানে একটা ধারকের ধারকত্বের কোনো চেঞ্জ হবে না। এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, অর্থাৎ এখানে ডাইরেক্ট রিলেশন শক্তির সঙ্গে আধানের রয়েছে বা পাচ্ছি। এই কারণে আমরা এখানে এই ফর্মুলা ব্যবহার করব। এখন আমরা দেখো যে ধরি, সলিউশন কি হবে, ধরি ধারকটির প্রাথমিক আধান সমান x, ধারকত্ব C হলে প্রাথমিক শক্তি, প্রাথমিক স্থিতিশক্তি লিখবে
u1 সমান হবে কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই 2c। এটা হলো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি হবে, যে আধান প্রাথমিক আধান যদি x হয়, অন্তিম আধান কি হবে, 2 কুলম্ব বৃদ্ধি পেয়েছে। অতএব অন্তিম আধান প্রশ্নানুসারে, এখানে লিখবে প্রশ্নানুসারে, অন্তিম আধান সমান x প্লাস 2। অতএব অন্তিম স্থিতিশক্তি UF ইকুয়ালস টু হবে x প্লাস 2 এর হোল স্কয়ার বাই 2c। এটা হলো 2 নম্বর সম্পর্ক। এবারে তুমি কি করবে, এটাকে ভাগ করে দেবে। 1 ভাজিত 2 ভাজিত 1 করে পাই কি হবে, UF বাই UY সমান হবে x প্লাস 2 এর হোল স্কয়ার বাই 2c ইনটু, এটা ভাগ করা মানে কি 2c উপরে চলে যাবে, বাই x স্কয়ার। এবারে শর্তানুসারে এটা কি বলেছে, এখানে দেওয়া আছে, যদি প্রশ্নানুসারে যদি uy 100 হয়, তবে uf কত হবে, 21% বৃদ্ধি, মানে 100 হলে 121 হবে। তাহলে হবে এখানে 121, ছিল 100 হলো 121, তাহলে এখানে হবে 121। এই সম্পর্কতে আমি 2c ভাগ করে আগে এটা 3 নম্বর সম্পর্ক করে রাখবো। করে রাখার পরে আমাকে করতে হবে কি, অতএব 3 নম্বর সম্পর্ক অনুযায়ী, অতএব 3 নম্বর সম্পর্ক অনুযায়ী UF বাই UY সমান 121 বাই 100 সমান x প্লাস 2 এর স্কয়ার বাই x স্কয়ার। এইটা লিখে নিতে হবে। এর পরের অংশ আমরা এদিকে করছি। এটা তুমি পজ করে এটা টুকে নেবে, টুকে নেওয়ার পরে পরের অংশ দেখবে। এরপরে কি হবে না, অতএব x প্লাস 2 বাই x এর হোল স্কয়ার সমান হবে 121 বাই 100। 121 বাই 100 কে তুমি কি লিখতে পারবে, এটা হচ্ছে 11 বাই 10 এর স্কয়ার। এটাকে তুমি লিখবে কি 11 বাই 10 এর স্কয়ার। দেখো 11 ইনটু 11 121, 10 ইনটু 10 100। তাহলে কি হবে x প্লাস 2 বা x প্লাস 2 বাই x ইকুয়ালস হবে 11 বাই 10। সেখান থেকে তুমি সলভ করো, 10x প্লাস 20 সমান হবে 11x। এই 10টাকে ওদিকে নিয়ে গেলে কি হবে, x হয়ে যাবে, এখানে 20 পড়ে যাবে, অতএব x ইকুয়ালস টু 20। অতএব ধারকটি, এবার অ্যানসার, অতএব ধারকটি প্রাথমিক আধান 20 কুলম্ব। যেহেতু এটা কুলম্বে দেওয়া ছিল, দেখো 2 কুলম্ব ছিল, তাহলে এখানে ইকুয়েশনের মাঝে আমি ইউনিট ব্যবহার করিনি, কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কুলম্ব। এইটা কিন্তু অ্যান্সারে দিতে হবে, না হলে নম্বর কিছুটা হলেও কেটে নেওয়া হয়। যে ধারকটির প্রাথমিক আধান হলো 20 কুলম্ব। এইভাবে তুমি সলভ করবে, তোমরা কোনো অসুবিধা হবে না, এরকম করে ছোট ছোট প্রবলেম করে ফেলবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। (10⁻⁷ কিলোগ্রাম ভর বিশিষ্ট কোন আধানকে ধরে রাখতে কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র প্রয়োজন হবে
যদি আধানটির মান হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এই প্রশ্নটা কিন্তু এরকম সংক্ষিপ্ত থাকে, মুশকিল হলো প্রশ্ন বুঝতে যাওয়া। অনেক সময় প্রশ্নগুলো একটু সংক্ষিপ্ত করা থাকে, পুরনো মেথডের যে প্রশ্ন সেখানে যে কারণেই হোক, প্রিন্টিংয়ের অসুবিধার কারণে হোক বা বিভিন্ন কারণে প্রশ্নগুলোকে একটু সংক্ষিপ্ত করা হয়। কিন্তু যে বুঝবে তার ক্ষেত্রে এটা ধরে নেওয়া খুব সহজ হবে। ধরে রাখতে বলছে মানে কি, যে একটা ভর দিয়েছে, ভর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসবে যে হ্যাঁ ভর আছে মানে সে পড়ে যাবে, গ্র্যাভিটির দিকে পড়ে যাবে। তাকে পড়তে দেবে নাকি, নিশ্চয়ই উপরের দিকে একটা বল প্রয়োজন। এখানে অনেকগুলো কথা মনে রাখতে হবে। যখন একটা ছোট একটা বস্তু থাকে তার উপর কিন্তু সেটা যদি বায়ুতে থাকে তার উপর একটা প্লবতা বল কাজ করে। এখানে কিন্তু সেই প্লবতা বল নেওয়া যাবে না। এখানে তোমার বায়ুর কথা বলেনি বা কিছুই বলেনি, তার মানে ধরে নিতে হবে এটা শূন্যস্থান, বা এখানে বায়ু বা অন্য কিছুর প্লবতাজনিত বাধা এখানে কাজ করছে না। তোমরা দেখেছো সেখানে সান্দ্রতার ক্ষেত্রে বা সেখানে প্লবতার ক্ষেত্রে সেখানে যখন বস্তু যখন উপর থেকে পড়ে তার উপরে একটা উপরের দিকে বল প্রযুক্ত হয়, নিচের দিকে গতিশীল হলে উপরের দিকে সান্দ্রতাজনিত বল কাজ করে, আর কি কাজ করে, প্লবতাজনিত বল কাজ করে। এগুলো ওজনের সঙ্গে সমান হয়। কিন্তু এখানে সেই কথা বলা হচ্ছে না, এখানে যা স্থির অবস্থা, এখানে তো সান্দ্র বল থাকবেই না, আর প্লবতা বলও নেই বলে তোমরা ধরে নেবে। এটাই হচ্ছে মজা। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে কিছু কিছু বিষয় ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। এখানে কিন্তু পুরোটা এক্সপ্লেন করা থাকবে না, তুমি ধরতে পারছো কিনা সেটাও একটা পরীক্ষা। দেখো এখানে দেওয়া আছে এইরকম, তাহলে আধান যদি এরকম থাকে, এইটা ধনাত্মক আধান দেওয়া আছে, এখানে যদি আমি এমজি কাজ করে, ওজন কাজ করছে, প্রথমেই আমি ধরে ফেলবো এখানে ওজন ভর দিয়েছে মানে ওজন নিচে দিকে কাজ করছে, তাহলে উপরের দিকে একটা বল কাজ করবে, সমান ও বিপরীত বল কাজ করলে তবেই এখানে ধরে থাকবে, একটা জায়গায় স্থির থাকবে। সেটার জন্য যে বল লাগে সেটা এক, সেই বলটা কে দেবে, এখানে বলছি কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র প্রয়োজন। অর্থাৎ এখানে আমি যদি ধরে নিই যে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে উপরের দিক বরাবর, এই দিক বরাবর ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, তবেই আমরা কিউ ইন্টু ই পাবো। আমরা সকলেই জানি যে কিউ ইন্টু ই সমান এফ, সেখান থেকে আমরা বুঝতে পারবো এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। এই বল এবং এই বল সমান হবে। এবারে তোমাকে প্রবলেমের অ্যান্সারটা করে ফেলতে হবে। তোমাকে বলতে হবে যে বস্তুটির ওজন, বা বস্তু না, এখানে কণাটির বললে ভালো, কণাটির ওজন সমান হবে mg সমান 10⁻⁷ ইন্টু 9.8 করতে পারো, কোনো অসুবিধা নেই, 10ও করতে পারো, ইন্টু 9.8 নিউটন। এটা হলো ওজন। এবারে কণাটির উপর প্রযুক্ত বল, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল সমান হবে কি, কিউ ইন্টু ই। এবারে কিউ এর ভ্যালু দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ই। এবারে তোমাকে লিখতে হবে যে এই দুটো বল পরস্পর সমান, শর্তানুসারে লিখে দিলে হয়ে যাবে। এখানে শর্তানুসারে লিখবে কি, এটা সমান এটা, 1.6 ইন্টু 10⁻⁻19 ই ইকুয়ালস টু 10⁻⁷ ইন্টু 9.8। এটা লেখার পরে তুমি ক্যালকুলেটারে হিসাবটা করতে হবে। ক্যালকুলেটারটা এখানে রয়েছে, ক্যালকুলেটারে হিসেব করে তোমাকে বানাতে হবে। প্রথমে তোমাকে করতে হবে 9.8 ইন্টু 10⁻⁻7 ভাজিত ব্র্যাকেটের মধ্যে 1.6 ইন্টু 10⁻⁻9 আসবে কত, 612 ইন্টু 5,
6 1 2 হ্যাঁ 9 6 1 2 ইন্টু 5 কি করে এলো, কিছু একটা ভুল হয়েছে। 1 আচ্ছা আরেকবার 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ভাজিতক কি হচ্ছে ভাজিতক 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। হ্যাঁ এইবার ঠিক এসেছে 6.125 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এই পর্যন্ত তো তুমি পেয়ে গেলে। তারপরে তুমি কি পাবে, না দেখো এখানে ছিল নিউটন, এটা তাহলে এটা ছিল কুলম্ব, তাহলে এটাকে তো কি হবে, এদিকে নিউটন আর এদিকে কুলম্ব, নিউটন আর কুলম্ব। তোমাকে আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, তোমার মুখস্থ থাকতেই পারে, অনেকেরই মুখস্থ থাকে, সবার বেশিরভাগের মুখস্থ থাকে, কিন্তু বলবো যে এখানে তুমি একটু কমন সেন্স কাজে লাগাবে। যে এখানে তোমার এখানে দেখো এইটা তো নিউটন, আর এখানে এই যে জিনিসটা এটা কুলম্ব, এখানে কুলম্ব আর এখানে নিউটন, নিউটন আর কুলম্ব দিয়ে দিই। কেউ যদি লেখে ভোল্ট পার মিটার, সেও ঠিক, 10 টু দি পাওয়ার 12 ভোল্ট পার মিটার হবে অ্যান্সার। ঠিক আছে, এই হলো দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার তোমরা পেলে যে এইভাবে আমরা একটা আধানকে কিভাবে আমি এখানে স্থির অবস্থায় রাখতে পারবো। আধানের কিছুটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য নিচের দিকে নামবে, কিন্তু স্থির অবস্থায় রাখতে গেলে উপরের দিকে আমাকে কি করতে হবে, একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতে হবে। যদি আধানটা নেগেটিভ হতো তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নিচের দিকে হতো, তবেই তার উপর প্রযুক্ত বলের মান উপরের দিকে হতো। এইভাবে তুমি সলভ করতে পারবে। কোশ্চেন নাম্বার 3, দেখো কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে, ধরো একটা গোলক, একটি গোলক যার ব্যাস 2 সেন্টিমিটার এবং আধানের তলমাত্রিক ঘনত্ব 7/88 SI। আধানের তলমাত্রিক ঘনত্ব 7/88 SI, এইটা তোমাকে দিয়ে দিয়েছে। এবারে তোমাকে বের করতে হবে ওই গোলকটি পৃষ্ঠের মোট আধান কত। দেখো এখানে গোলকটি নিশ্চয়ই পরিবাহী গোলক, এটা না বলা থাকলেও তুমি বুঝতে পারছো, কারণ এখানে সব তলে রয়েছে আধান, তলমাত্রিক ঘনত্ব দিয়েছে। তলমাত্রিক ঘনত্ব মানে এর আধানগুলো তলে আছে এবং এটা পরিবাহী গোলক, যার ফলে আধানগুলো বাইরের পৃষ্ঠে থাকছে। মোট আধান নির্ণয় করতে হবে, তাহলে আমাকে সূত্র জানতে হবে। সূত্রটা কি, দেখো সিগমা ইকুয়ালস টু কিউ বাই 4πr²। মোট আধান যদি কিউ হয় আর এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, 4πr²। তাহলে সেখান থেকে আমি কিউ ইকুয়ালস টু পাবো 4πr² ইনটু সিগমা। দেখো ব্যাস দেওয়া আছে, সিগমা দেওয়া আছে, ব্যাসটা সিজিএস এককে দেওয়া আছে, সিগমা এসআই এককে দেওয়া আছে, তাহলে দুটোকে একই এককে নিয়ে যেতে হবে। সবসময় আমাদের এসআই এককে নিয়ে যাওয়াটা সহজ বা কাম্য, সেই কারণে আমরা এখানে এটাকে এসআই এককে নিয়ে যাব। আর কি করবো না, এখানে প্রথমে ব্যাস থেকে ব্যাসার্ধতে যাব, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। এই জিনিসগুলো আমার মাথায় প্রথমে আসতে হবে। যে কোনো স্টুডেন্ট যখন সে প্রবলেমটা করে তখন তাকে এই বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হয়। এবারে দ্বিতীয় কাজ কি, এবার করে ফেলতে হবে। আমাদেরকে বলতে হবে যে গোলকের ব্যাস সমান 2 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ সমান 2/2 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার -2 মিটার। সেন্টিমিটার থেকে মিটার যেতে হবে, এটা কিন্তু সবার জানতে হবে
যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত হবে 1/100 মিটার। 1/100 মানে কি 1/10⁻², অর্থাৎ 1/10⁻²। এখানে এইভাবে এটা বের করলাম। তারপরে সিগমা, সিগমা সমান কি হবে 7/88 SI। অতএব এবারে আমরা বলবো যে অতএব সূত্রানুসারে Q/4πr² সিগমা, বা Q/4πr² সিগমা। এবার দেখো মজার ব্যাপার হলো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা কি করো কিছু একটা পেলে ক্যালকুলেটর ফটকে টিপে দাও, কিন্তু না, তোমাকে এইটা দেখে সন্দেহ করতে হবে যে এটা কেন দিয়েছে। ফার্স্ট তোমার মাথায় ক্লিক করবে যে আর এই 7/88 দিয়েছে, মানে 22/7 সঙ্গে সামথিং কিছু কিছু দিয়েছে, যাতে প্রবলেমটাকে আমাকে ক্যালকুলেটারে না করতে হয়। হয়তো কোনো কম্পিটিটিভে এই প্রশ্নটা পড়েছিল কখনো, সেখান থেকে হয়তো প্রশ্নটা এসেছে এখানে। দেখো তাহলে এখানে 7/88 দিয়েছে, মানে কি না এখানে 22/7 পাই এর ভ্যালু 22/7 লিখবো, 3.14 লিখবো কেন, আমার হিসেব করতে অনেক অসুবিধা হয়ে যাবে। এই কারণে আমাকে লিখতে হবে কি না 4 × 22/7 r², মানে 10⁻²² এটা হলো r, ইন্টু সিগমা, সিগমার ভ্যালু এটা 7/88। দেখো কেটে যাবে, 7 7 কেটে গেল, 22 4 88, 88 কেটে গেল, 10⁻⁻4 কুলম। তুমি আর একটু ভালো করে লিখতে পারো, মাইক্রো কুলম এককে লিখতে পারো। যে পারবে না সে এই পর্যন্ত লিখে দেবে, আর যে পারবে সে কি করবে 100 গুণ করবে, ইন্টু 10⁻⁻6 হয়ে যাবে। দেখো 100 গুণ করেছে, 100 বেশি নিয়েছি মানে 100 দিয়ে ভাগ করতে হবে, 10⁻⁻6 কুলম, অর্থাৎ 100 মাইক্রো কুলম। এইভাবে তুমি প্রবলেমটা করতে পারবে। তুলে নাও, তোমরা পজ করে এটা তুলে নেবে, পরীক্ষা করবে, এই তোমরা খাতায় করে নিতে পারবে। এরপরে একটা প্রশ্ন নিয়ে আসছি, 100 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন ধারককে 8 × 10⁻18 কুলম আধান দিতে কত কার্য করতে হবে। এখানে কোশ্চেন নাম্বার 4। একশো মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে 8 × 10⁻⁸ কুলম আধানে আহিত করতে কত কার্য করতে হবে, এই কি পরিমাণ কার্য করতে হবে। তাহলে এখানে আমরা এটাকে 10⁻⁸ করে নাও। এখানে আমরা প্রথমে আমাদের মাথায় আসবে কি যে কার্য করতে হবে বলছে। কার্য কথাটা আমরা কোন সময় ব্যবহার করেছিলাম সেটাতে মাথায় আনতে হবে। আমরা যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কার্য করতে হচ্ছে, অর্থাৎ একক ধনাত্মক আধানকে অসীম থেকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কার্য করা হচ্ছে, সেটাকে আমরা বলেছিলাম বিভব। এবারে যদি কিউ আধানকে নিয়ে আসা হয় তখন সেটাকে আমরা বলছি ওই কিউ আধানের তড়িৎ স্থিতিশক্তি, অর্থাৎ ভি এর সঙ্গে কিউ গুণ করলে তড়িৎ স্থিতিশক্তি পাওয়া যায়, সেটা কার্য থেকে পেয়েছিলাম। এখানে ধারকের ক্ষেত্রেও তাই, ধারকের ক্ষেত্রে যে শক্তি স্থিতিশক্তি বলা হচ্ছে ওটা কার্য থেকে হিসাব করেছিলাম মনে করো। তাহলে কার্য থেকে যদি হিসেব করি, যে আমরা ওই ধারকের আহিতকরণের জন্য যে শক্তি লাগে সেই শক্তিটাই হলো ধারকের স্থিতিশক্তি। এটা আমাদের প্রথমে বুঝতে হবে, এইটা বুঝলেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো ধারকের শক্তি হিসেব এখানে কি কি দেওয়া আছে, সি আর কিউ দেওয়া আছে, খুবই সহজ, ইউ সমান Q²/2C, এই ফর্মুলাটা লাগবে, প্রথমে তুমি ধরে নেবে। তারপরে এখানে দেওয়া আছে কি কি বসিয়ে দিতে হবে, এখানে অঙ্কটা করে ফেলা যাক। দেওয়া আছে দিয়ে শুরু করবে, দেওয়া আছে Q = 100 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড মানে 100 × 10⁻⁻6 ফ্যারাড। এই আর কি দেওয়া আছে এখানে, কিউ দেওয়া, সরি কিউ নয়, সি = 100, এবার কিউ দেওয়া আছে 8 × 10⁻⁻6 কুলম,
মাইনাস 18 কুলম। দেখো ফ্যারাড আর কুলম্বের আছে একবারে এসআই ইউনিটে চলে এলো। এবারে যে যে অ্যান্সারটা বেরোবে সেটা এসআই ইউনিটে এনার্জির অ্যান্সার বেরোবে। এসআই ইউনিটে এনার্জির অ্যান্সার কী হবে না জুল ইউনিটে বেরোবে। তাকে তুমি ইলেকট্রন ভোল্ট বা অন্য কিছুতে প্রয়োজনে নিয়ে যেতে পারো, দেখা যাক কত জুল আসে। দেখো এখানে ইউ আমরা জানি বা সূত্রানুসারে বলতে হবে, সূত্রানুসারে আমরা জানি ইউ সমান হাফ কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c। তাহলে কিউ স্কোয়ার বাই 2c যদি হয়, কিউ এর ভ্যালু কত 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 স্কোয়ার, আর সি এর ভ্যালু কত 2 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা বসিয়ে দিই। এবার এটাকে তুমি হিসেব এমনি করতে পারো, ক্যালকুলেটর লাগবে না, তার কারণ এখানে খুব সহজে এটা করা যাচ্ছে। 64, তারপরে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 36, আর এটা হবে কত, এটা হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা হবে। এবার এইটাকে আমি যদি নিয়ে যাই, এটাকে কাটি, 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 32, এইটা হবে জুল ইউনিট। এবার জুল থেকে আমি কি করতে পারি, আমি এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে পারি। জুল থেকে আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে পারি। ইলেকট্রন ভোল্ট এই ইউনিটটার ভ্যালু কত, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু ইলেকট্রনের চার্জের কথা মনে রাখবে মাইনাস 19 জুল। এটা হবে হ্যাঁ ইলেকট্রন ভোল্ট নিয়ে গেলে এটা হবে। এখানে দেখো এই ভ্যালুটা যদি একটু কম থাকতো ভালো হতো, এখন বেশি আছে কিছু করার নেই তোমাদেরকে। এখানে এটাকে এটা দিয়ে যদি ভাগ 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 দিয়ে যদি ভাগ করো, তাহলে কিন্তু সেটা ইলেকট্রন ভোল্ট এককে যাবে। যাকে তোমাদের এই পর্যন্ত করলেই হবে, এই পর্যন্ত অ্যান্সার করে লিখলেই হবে। তোমরা ইলেকট্রন ভোল্টের বিষয়টা জানা থাকলো তোমাদের, কখনো ইলেকট্রন ভোল্ট কাউকে চাইতে পারে, তখন তোমরা কি করবে, যেটা জুড়ে আসবে তাকে 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 দিয়ে ভাগ করবে। কেমন? এবার একটা প্রশ্ন থাকে, এটা অনেক জায়গায় তোমরা পাবে, যে একটি গোলীয় ধারকের ধারকত্ব সি, ওই গোলকটিকে সমকেন্দ্রিক ফাঁপা অপর একটি গোলকের মধ্যে স্থাপন করা হলে গোলীয় ধারকটির ধারকত্ব হয় n ইন্টু সি। প্রমাণ করো এই দুটি ধারকের ব্যাসার্ধের অনুপাত দেখো প্রথমে আমি গোলীয় ধারকটি বলেছি, গোলীয় ধারকটা বড় গোলকের মধ্যে স্থাপন করা আছে, তাহলে গোলীয় ধারকের ধারক ব্যাসার্ধ স্বাভাবিকভাবে একটু ছোট হবে, অনুপাত n-1:n। এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করবে? এর ধারকত্ব ছিল সি, এখন ধারকত্ব হলো n ইন্টু সি। প্রথমে তোমাকে বের করতে হবে, মনে করতে হবে যে পরিবাহী গোলক, একটা গোলীয় পরিবাহী ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ধারকের রাশিমালা কি হয়, সিজিএস পদ্ধতিতে হয় আর এসআই পদ্ধতিতে হয় 4πε0r। তাহলে এখানে তুমি লিখবে সি ইকুয়ালস টু, ফার্স্ট সি ইকুয়ালস টু হবে 4πε0 ইন্টু আর, আর দ্বিতীয় ক্ষেত্রে C1
অর্থাৎ যখন সমকেন্দ্রিক গোলকের ক্ষেত্রে পেয়েছিলে তখন হিসেব পেয়েছিলে 4πε0 ab বাই a মাইনাস b, এই ফর্মুলা পেয়েছি। ab কে এখানে কি হবে, এখানে প্রথমে ফার্স্ট গোলকটার ব্যাসার্ধ r1 ধরে নেবে, তাহলে c হবে 4ε0 ইন্টু r1, আর এখানে হবে r আর a r1 r2 বাই r2 মাইনাস r1। এবার ধরা যাক তোমার এই প্রবলেমটা, এই সূত্রটা মনে থাকছে না, কারণ তোমাকে অনেক সূত্র মনে রেখেই যেতে হচ্ছে, তখন তোমাকে কিন্তু হিসেবটা করে নিতে হবে। দেখো কিভাবে করবে, ফার্স্ট থেকে একেবারে এই গোলক ছিল, এই গোলকের ধারকত্ব এখানে তুমি বের করবে। এটা যদি r1 হয় তাহলে এখানে যদি q আধান দেওয়া হয় তাহলে কি হবে, v q বাই 4πε0 r1। এবারে c কি হবে, q বাই v সমান কি হবে, 4πε0 r1। এটা এক নম্বর, এইভাবে তোমাকে মনে রাখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে এই গোলকটাকে রাখা হয়েছে এইরকম একটা ফাঁপা গোলক। এবারে এই ফাঁপা গোলকের মধ্যে স্থাপন করা হয়েছে অপর একটি ফাঁপা গোলকে, যেটি ভূসংযুক্ত। এখানে লিখতে হবে অপর একটি ভূসংযুক্ত না হলে কিন্তু এর ধারকত্ব এতটা পারবে না। এখানে কি হবে, এখানে যদি r1 হয়, এটা যদি ব্যাসার্ধ r2 হয়, তাহলে আমরা জানি এখানে q আধান থাকলে এখানে মাইনাস q আধান আনতে হয়, আর যে প্লাস q আধান সেটা ভূমি দ্বারা প্রশমিত হয়ে যায়। এবার এই বিন্দুতে বিভবের মান বের করতে হবে, আর এই বিন্দুতে বিভবের মান, এটা যদি a বিন্দু হয়, এটা যদি b বিন্দু হয়, তাহলে তুমি মনে করো কদিন আগে হয়েছে যে a বিন্দুর বিভব আছে আর b বিন্দুর বিভব শূন্য। এবার a বিন্দুর বিভব এই গোলকের জন্য আর এই গোলকের জন্য, দুটো গোলকের জন্য, তাহলে va মাইনাস vb সমান হবে va মাইনাস 0, অর্থাৎ v আমি এটা লিখতে পারবো। এবার va মাইনাস 0 মানে va, অর্থাৎ a বিন্দুতে দুটো গোলকের জন্য আমরা বিভব বের করব। প্রথম গোলকের জন্য বিভব হবে q বাই 4πε0 r1, দ্বিতীয় গোলকের জন্য হবে মাইনাস q। আর এই গোলকের এই বিন্দুটা এই গোলকের মধ্যে আছে, অভ্যন্তরের যে কোনো বিন্দুতে, একটা ফাঁপা গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে বিভবের মান সমান হয়, এবং সেই বিভবের মান এই বিন্দুতে যা সব বিন্দুতে তাই হয়। তাহলে এখানে q বাই 4πε0 ইন্টু r, মনে না থাকলে এটাই করতে হবে 4πε0 1 বাই r1 মাইনাস 1 বাই r2। সেখান থেকে তুমি লিখবে q বাই 4πε0 r2 মাইনাস r1 বাই r1 ইন্টু r2। সেখান থেকে তুমি পাবে কি, এটা হলো v আর এটা হলো v। এবারে c ড্যাশ, এখানে কি হবে c ড্যাশ, দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব c ড্যাশ সমান কি হবে, q বাই v সমান হবে 4πε0 r1 r2 বাই r1 প্লাস r1 মাইনাস r2 মাইনাস r1। কি পেলে কিনা দেখো, এই ফর্মুলাটা তোমার আমি বলেছিলাম কি, মনে না থাকলে তুমি করবে, মনে যদি থাকে তাহলে তুমি করতে পারো, কিন্তু সবসময় চেষ্টা করবে যে মনে থাকবে না ধরে নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস থাকলে তোমাকে দেখবে এটা করে ফেলতে ইচ্ছা করবে, যে না করে দিলে নম্বর ভালো আসবে, এই ভাবনা থেকে তুমি করে ফেলবে। এখন দেখো দুটো ফর্মুলা তুমি লিখে ফেলবে, এরপরে তুমি লিখবে কি c সমান 4πε0 ইন্টু r1 আর n ইন্টু c সমান 4πε0 r2 r1 বা r1 r2 বাই r2 মাইনাস r1, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ হবে, এটা মনে রাখার কোনো ব্যাপার না। এবারে তুমি দুটো ফর্মুলা বসিয়ে দিলে, প্রথমে বের করার পরে দুটো ফর্মুলা বসিয়ে দিলে, এটা নাম্বার 1, এটা হলো নাম্বার 2। এবারে কি করবে, 2 ভাজিত 1 করে পাই, এভাবে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা n হবে, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, r1 r2 বাই r2 মাইনাস r1 ইনটু হবে কি, দেখো 1 বাই এটা নিচে হবে 1 বাই r1। 4πε0 তুমি মনে মনে কেটে নিতে পারো, বা এখানে বসাও না, বসালে কোনো ক্ষতি নেই। 4πε0 বা এখানে আছে 4πε0 কেটে যাবে, r1 কেটে যাবে, তাহলে r2 বাই r2 মাইনাস r1। এবার কি বের করতে চেয়েছে, এবার r1 আর r2 এর যে অনুপাত, যা এই অনুপাতটা বের করতে হবে। দেখো ধারকের ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে, দেওয়া আছে, এটাকে প্রমাণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি করব, n ইন্টু r2
মাইনাস n ইন্টু r1 ইকুয়ালস টু হবে r। তাহলে কি হবে, এখানে আমি r2 কে এক জায়গায় আনবো, n মাইনাস আরেকটা স্টেপ করি, বা n r2 মাইনাস r2 ইকুয়ালস টু n r1। এবারে n মাইনাস 1 r2 কমন নিলে n মাইনাস 1 r2 ইকুয়ালস টু n ইন্টু r1, অর্থাৎ r1 ইজ টু r2, r1 বাই r2 থেকে এদিকে নিয়ে আসতে কি হবে, r2 ইকুয়ালস টু কি হবে n মাইনাস 1 বাই n। ঠিক আছে, এখান থেকে আমি কি পেলাম, যে r1 ইজ টু r2 সমান n মাইনাস 1 ইজ টু n, প্রমাণিত। কেমন, এইভাবে আমরা করে ফেলতে পারবো অঙ্কগুলো। এছাড়াও আমি আরেকটা অঙ্ক যদি তোমাদেরকে আজকে করাই, ধরো একটা প্রবলেম দিলাম, যেটা হচ্ছে সুতো দিয়ে একটা আধানকে ঝুলানো আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা অনুভূমিক দিকে আছে, এরকম একটা প্রবলেম সম্ভবত তোমাদেরকে করানো হয়নি। দেখা যাক সেই প্রবলেমটা আমরা করে ফেললাম। দেখো, প্রবলেম একটা দেওয়া থাকবে যে একটি সুতোর সাহায্যে 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি ভরের একটি কণাকে ঝুলানো রয়েছে, যে যা এই সুতো যা ভূমির সঙ্গে উলম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণ করে আছে। এবারে প্রাবল্য অনুভূমিক দিকে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য লেখা থাকবে, তড়িৎ প্রাবল্য 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটার। অনুভূমিক দিকে তড়িৎ প্রাবল্য 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটার, আর কি দেওয়া হবে, অনুভূমিক দিকে 10 টু দি পাওয়ার 6 ভোল্ট পার মিটার, এবং কণাটির আধান এটা হচ্ছে তোমার এদিকে নামবে 10 টু দি মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5 এর তলাতে রাখতে হবে। কণাটির আধান করতে হবে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুলম্ব হলে সুতোর টান কত। দেখা যাক প্রবলেমটা কতটা প্রাসঙ্গিক হয়েছে। একটি সুতোর সাহায্যে 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি ভরের একটি কণাকে ঝোলানো রয়েছে, যা উলম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণ করে আছে। অনুভূমিক দিকে তড়িৎ প্রাবল্যের মান এত 10 টু দি পাওয়ার 6, এবং কণাটির আধান 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুলম্ব হলে সুতোর টান কত। এইরকম যদি প্রবলেম পড়ে, এরকম প্রবলেম পড়লে তোমাকে 11 দিকে যেতে হবে। 11 তোমাকে কি করতে হয়েছিল, একটা বস্তুর সাম্য বের করতে হয়েছিল। একটা বস্তুর সাম্যের শর্ত কি, ওই বস্তুর উপর লব্ধি বলের মান 0। লব্ধি বলের মান 0 দেখাতে গিয়ে আমরা কি করেছি, যে এক্স অক্ষের দিকে যত বল আছে সবগুলোকে 0 ধরেছি, ওয়াই অক্ষের দিকে যত বল আছে সবগুলোর সমষ্টি লব্ধি 0 ধরেছি। সেভাবেই আমরা সলভ করেছি, অথবা ল্যাবের উপপাদ্য দিয়ে সলভ করেছি। সবসময় উপাংশের বিভাজন করে সলভ করা ভালো, যে উপাংশ ভালো করে শিখেছে তার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার নয়। প্রথমে আমাকে জিনিসটাকে চাক্ষুষ করতে হবে। দেখো, এখানে ঝুলছে এইভাবে, কার সঙ্গে ঝুলছে, উলম্বের সঙ্গে 37 ডিগ্রি কোণে।
সুতোর টান সবসময় কি হয়, এই বিন্দুর উপরে টান আমি বলছি, সুতোর টান সবসময় বিন্দু থেকে দূরে হয়, এই দিকে টান, এই দিকে অনুভূমিক দিকে দেখো উলম্বের সঙ্গে আছে, আর অনুভূমিক দিকে তড়িৎ প্রাবল্য রয়েছে, অনুভূমিক দিকে তড়িৎ প্রাবল্য এইরকম আছে, এদিকে থাকলে এদিকে থাকতো, সেটা কোনো কথা নয়, যেদিকে থাকুক না কেন সে এইভাবে সামনে পৌঁছবে। এই দিকে হচ্ছে mg, এখানে g ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নেবে। হ্যাঁ, এই হলো তিনটে বল, এটা তড়িৎ ক্ষেত্রের জন্য বল, আধান রয়েছে বলে এই বলটা প্রযুক্ত হচ্ছে, আর ভর রয়েছে বলে তার একটা ওজন থাকবে mg, আর এদিকে সুতোর টান থাকবে। এই তিনটে বলের ক্রিয়ায় এই বস্তুটা স্থির রয়েছে। হ্যাঁ, একটি কণাকে ঝোলানো রয়েছে যা উলম্বের সঙ্গে এইভাবে আছে। এবারে তোমাকে বের করতে হবে সুতোর টান, এই টানের মানটা কত। খুব সহজ, তোমাকে কি করতে হবে, মনে মনে ভাবতে হবে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। দেখো এক্স অক্ষের দিকে কিউইটা রয়েছে, এমজিটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে রয়েছে, আর এই টানের যদি দুটো উপাংশ তুমি নিতে পারো তাহলে তোমার ওয়াই এর দিকে আর এক্স এর দিকে সমস্ত বল পেয়ে যাবে। দেখো টানের দিকে এই দিকের উপাংশ একটা আছে, এই দিকে টান বরাবর এইদিকে একটা উপাংশ, এই টানের দুটো উপাংশ রয়েছে, এটা যদি 37 ডিগ্রি হয়, এটা 37 ডিগ্রি, এটা হবে টি cos 37 ডিগ্রি, আর এইদিকে হবে টি sin 37 ডিগ্রি। যদি মনে না থাকে 11 এর ভেক্টরের যে বিভাজনের যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে নেবে, ভেক্টর বিভাজনে সেখানেও এইরকম প্রবলেম করে দেওয়া আছে, বিভাজনের সমস্যা বলে একটা ভিডিও আছে, সেখানে তুমি দেখে নেবে। এইখানে দেখো এইভাবে আমরা উপাংশ ভেঙেছি এই টানকে, তাহলে এক্স অক্ষের দিকে ধনাত্মক এক্স অক্ষের দিকে যে বল সেটা ঋণাত্মক এক্স অক্ষের দিকে বলের সঙ্গে সমান হবে, তবেই এদের যোগফলটা শূন্য হবে। এটা আর এটার মান যদি সমান হয় তবেই এদের লব্ধি শূন্য হবে। অতএব আমি লিখতে পারবো যে সাম্যের শর্ত অনুযায়ী, সাম্যের শর্ত অনুযায়ী, শর্তানুযায়ী আমরা কি লিখতে পারবো, টি cos 37 ডিগ্রি সমান হচ্ছে mg, টি cos 37 ডিগ্রি। এখানে 37 ডিগ্রি মনে হয় দেওয়া দরকার ছিল না, কারণ তোমার এখানে 37 ডিগ্রি লাগবে না, দুটো কন্ডিশন আছে, এখানে জিরো, এখানে কিছু লিখবো না, উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, দেখে থিটা কোণ করে দাও, এখানে থিটা করে দাও, এখানে হবে cos থিটা, এখানে হবে থিটা, ব্যাস থিটা হলেই যথেষ্ট, এটা হলেই আনসার চলে আসবে। নাহলে এই থিটাটা ঠিক স্টাফ করা যাবে না, থিটার ভ্যালু এই টানটা অবশ্য সে ঠিক করে নেয়, থিটার ভ্যালু দেওয়া থাকলেও এটা কোনো সমস্যা ছিল না। সেক্ষেত্রে তোমার যে কোনো এই একটা ভ্যালু হলে কিউই বা এমজি যে কোনো একটা হলেই আমি আনসারটা বের করতে পারলাম। এখানে এই কারণে থিটাটাকে আমি বাদ দিয়ে দিলাম। cos থিটা, টি cos থিটা ইকুয়ালস টু mg, তাহলে টি cos থিটা সমান হবে mg, m কত 10 টু দি পাওয়ার -6, g কত 10 সমান হবে 10 টু দি পাওয়ার -5। এটা হলো এক নম্বর টি cos থিটা। দুই নম্বর কি আছে, এইটা টি sin থিটা সমান q, টি sin থিটা সমান হবে q ইনটু e, q এর ভ্যালু কত 10 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু 10 টু দি পাওয়ার 6, তাহলে কত হবে 2 ইনটু 10 টু দি পাওয়ার -5। এই দুটো ভ্যালু আমি পেয়ে গেছি। এখানে এই দুটো ভ্যালু পাওয়া থাকলে আমি কি জানি, টি sin থিটা এখানে বা টি sin থিটা, ব্যাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করে দাও, এটা স্কয়ার করে দিলে কত হবে, টি স্কয়ার sin স্কয়ার থিটা, লেখো টি স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস এটা স্কয়ার টি স্কয়ার cos স্কয়ার থিটা সমান কি হবে, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এর স্কয়ার মানে 4 ইনটু 10 টু দি পাওয়ার -10, আর এটা হবে প্লাস 1 ইনটু 10 টু দি পাওয়ার -10। এটা যোগ করলে কি হবে, sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ হয়ে 1 হয়ে যাবে, অর্থাৎ টি স্কয়ার হয়ে যাবে, এটা টি স্কয়ার সমান 5 ইনটু 10 টু দি পাওয়ার -10, অর্থাৎ এখানে হয়ে যাবে t ইকুয়ালস টু √5 ইনটু 10 টু দি পাওয়ার -5 নিউটন। এটা হবে आंसर। অতএব সূত্র টান হবে t ইকুয়ালস টু √5 এর ভ্যালু ক্যালকুলেটর আছে বের করতে পারো, √5 ইকুয়ালস টু হবে 2.236
2.24 ইন্টু 10⁻⁻5 নিউটন, এটাই হবে অ্যান্সার। এইভাবে তোমাদেরকে প্রবলেম করে নিতে হবে, করে ফেলতে হবে। ভেক্টরের কনসেপ্ট থাকতে হবে, সমস্ত কিছু 11-12 সমস্ত কিছু যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো রেডি থাকলে তোমাদের দেখবে অসুবিধা হবে না। আশা করি তোমরা ভালোভাবে পেরে যাবে। এবং এই যে প্রবলেমগুলো আমি আজকে আলোচনা করলাম, এই প্রবলেমগুলো জাস্ট কিছু স্যাম্পল, কিছু আমি একটা করে দেওয়ার জন্য এগুলো আলোচনা করলাম। তোমাদেরকে হিউজ নাম্বার অফ প্রবলেম করতে হবে। আর যদি তোমরা থিওরিটা ভালো করে ফেলো, প্র্যাকটিস করো বারবার, একটা থিওরিকে বারবার লিখে প্র্যাকটিস করা, একটা ক্লাস করার সময় ক্লাস নোট তৈরি করা, নোট বানাতে হবে, নিজের মতো করে নোট বানাতে হবে। নোট বানানো মানে কি না, আমি ক্লাসটা যখন নিচ্ছি তোমাকে ধীরে ধীরে শুনতে হবে, পজ করে আস্তে আস্তে করে লিখে নিতে হবে কোন থিওরিটা কী আছে, কোন জায়গায় কি বলা হয়েছে। তোমার মতো করে তুমি শর্ট নোটগুলো করে নেবে, যে এখানে এইটা বলেছিল, এইটা আমার মনে রাখা জরুরি, আমি সেটা লিখে নেব। এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। এই প্রবলেমগুলো যদি তোমরা ইজিলি বুঝতে পারো, আশা করবো তোমরা হাজার হাজার প্রবলেম করতে পারবে। বহু প্রবলেম করলে তোমাদের অভিজ্ঞতা তৈরি হবে, সেটার উপর বেস করে তোমরা এক্সামে ভালো করতে পারবে। যাকে আজকে এই পর্যন্ত, আমি পরের দিন দেখা যাক কী নিয়ে আসি। এই চ্যাপ্টারেই থাকতে পারি, অথবা আমি নতুন চ্যাপ্টার শুরু করতে পারি। সেক্ষেত্রে এরপরে সম্ভবত প্রবাহিত তৈরি শুরু হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের এই ক্লাসে তোমরা এইটা করার আগে ও পরে যেগুলো করেছো করে যাও, এগিয়ে যাও। এই স্থির তড়িৎ কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। যেটা করবে ক্লাস 12-এ, সেটা যেন কিছু অংশ না পড়ে থাকে। পরের চ্যাপ্টারে যাওয়ার আগে এই চ্যাপ্টারের সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করবে। সবসময় চাইবে যে কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারস যা আছে সেগুলো খুলে দেখবে, সেগুলো করার চেষ্টা করবে। যদি আটকায় তুমি ছাড়বে না, তুমি সবসময় আবার চেষ্টা করবে, আবার থিওরিটা ভালো করে পড়ার চেষ্টা করবে। আর যদি আটকে যায়, ছাড়ার দরকার নেই। আর না আটকালে, যতদিন না আটকাচ্ছে ততদিন তুমি এটাকে ভালো করে গ্র্যাপস করার চেষ্টা করো। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট।